ইতিহাসে এমন কোন ঘটনা কখনো ঘটে নাই, নজিরবিহীন ঘটনা। তো সেই ঘটনা কি আপনি দেখেন নাই? কিন্তু ফিরত আইসা বিপদে পড়ে গেছে। তো কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর ইউনূস। সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার এই সুযোগ আর মিস করা যাবে না। বাংলাদেশ সরকার ব্যাটে বলে মিলে যাচ্ছে, জনগণ খুশি উদযাপন করছে। এবার স্বৈরাচারের প্রেতাত্মাদের জন্য একটা দুঃসংবাদ হলো এই প্রথমবারের মতন বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার কি এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। আওয়ামী লীগের জন্য আর চূড়ান্ত একটা বিগ ব্লও এবং শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য। আমি সরকারকে ধন্যবাদ দেই যারা এটা, যার মাথা থেকে আমি মনে করি এটা ডক্টর ইউনূসের মাথা থেকে আসছে। আর কোনো উপায় না পেয়ে অবশেষে সরকার কঠিন পদক্ষেপ নিল। ইটস ভেরি টাফ পদক্ষেপ। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন দর্শক, কাজে আপনারাই বলেন কারা আসছে কারা জিতে। এই গোপালগঞ্জের মাটিতে আজ পর্যন্ত শেখ মুজিবুর সম্পর্কে দুই একটা কটু কথা বলা বাংলাদেশের কোন দল পারে নাই। আরে মিটিং তো করতে পারে নাই। এটা আজ পর্যন্ত পারছে কেউ? বাংলাদেশের ইতিহাসে কেউ পারছে? কেউ পারে নাই। কাজে কে হাসছে আর কে জিতছে? অনতি বিলম্বে বিএনপির হাইকমান্ড থেকে বা সেন্ট্রাল জায়গা থেকে এই বিষয়ে আমরা একটা বক্তব্য চাই এবং উনাকে ক্ষমা প্রার্থনা করা দরকার এবং উনাকে প্রবাসীদের কাছে এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন, প্রবাসীদের ভোটাধিকার ছাড়া আমরা আবার ৩ মাসে বলতে চাই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আমরা হতে দেব না। সোহেল তাজ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম মূল সংগঠক শহীদ তাজউদ্দিন আহমেদের সন্তান। তাজউদ্দিন আহমেদের সন্তানেরা এখন তারা নিজেরাই নিজেদের মুখোশ উন্মোচন করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রুটি বানানি আইছি, রুটি দেখাও। ইম্পসিবল। আল্লাহকে খুশি করার জন্য আমি এই দাড়িপাল্লা বানানি আসছি। আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ যদি খুশি হয় তাইলে ওই খুশিতেই আমরা খুশি ইনশাল্লাহ। আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই। নেতা 500 টাকা দেবে, 1000 টাকা দেবে, ওই কারোর জন্য আমরা দাড়িপাল্লা প্রতীক বানানি আসি নাই। ইনসাফের দাড়িপাল্লা। আল্লাহ বলছে ইনসাফ, ইনসাফ মানে ন্যায় বিচার, ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। আল্লাহকে খুশি করার জন্য আসছি। নো, আমরা গাইডের টাকা দিয়ে আমরা আন্দোলন করি। আমাদের দলের থেকে কোনো টাকা দেয় নাই, পকেটের টাকা খরচ করে আমরা আসছি। এই যে রাতে রুটি বানানি আইছি, রুটি দেখাও। রুটি আমরা খাইছি দুপুর সময়, দুপুরে রওনা দিছি আমরা জুম্মার নামাজ পড়ে। আর আমরা জনগণের মধ্যে থেকে আমরা সাড়া পাচ্ছি যে সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি। এবার ইনশাল্লাহ জামাত ইসলামে ভোট দিব ইনশাআল্লাহ। রাজনীতিবিদরা এতদিন ধরে রাজনীতি করা একজন ব্যক্তি এতটা স্টুপিড হতে পারে, এটা আপনি যদি উনাকে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। মানে প্রবাসীদের মতো এতটা পাওয়ারফুল একটা গোষ্ঠী যারা নিজে উপার্জন করে দেশ পরিচালনা করে, তাদের নিয়ে কথা বলতে ওনার একটু বিবেকে বাঁধলো না বা বুক কাঁপলো না, যেটা রাজনৈতিক এবং একটা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াটা কি হতে পারে। হাউ স্টুপিড শি ইজ। এবং আমার সন্দেহ লাগে, প্রথমেই আমি বলে রাখি, বিএনপি যারা দেখতেছেন উনি বিএনপিকে রেপ্রেজেন্ট করেন কিনা, নাকি ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি বিএনপিকে বিতর্কিত করা প্রবাসীদের কাছে এই কাজটা উনি করেছেন। আওয়ামী লীগের মতো মানে দলের মানুষও প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে বারবার চিন্তা করতো ফেসিস্ট গভর্নমেন্টের অধীনেও। এই সময়ে সে ভদ্রমহিলা যেভাবে প্রবাসীদেরকে নিয়ে বললেন, তার মতো স্টুপিড এবং মূর্খ পলিটিশিয়ান আর হতে পারে কিনা। এবং রাষ্ট্রদ্রোহী নয়, দেশদ্রোহী, বিএনপি দ্রোহীও বলতে পারেন আপনি। এই জায়গা থেকে এটা প্রতিবাদ করতেই হবে, কেননা অনেক বছরের পর বছর প্রচেষ্টার ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি প্রবাসীরা। দুটো রাজনৈতিক দল সরাসরি প্রবাসীদের ভোটাধিকার এই বিষয়ে আপনার বিরোধিতা করেছেন এবং এই বিষয়ে আপনার এটা যত নিরুৎসাহিত করা যায় ততটুকু নিরুৎসাহিত করে এসেছেন নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদের। এবং উনি আমরা থেকে বলছিলেন যে আপনাদের এই নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের পাবলিকলি বলেন একটা, আমাদের এখানে বলে এসে বলেন কমপ্লিটলি বিপরীতটা। এটার প্রমাণ আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে। আমি নাম বলতে চাইনি, আজকে পাপিয়া এই নামটা উনি নিজেই প্রকাশ করে দিয়েছেন, মানে যে উনি বিরুদ্ধে করেছেন। দিস ইজ আনবিলিভেবল, শকিং নিউজ। মানে আমরা যাদেরকে মনে করি তারা আমাদের সাথে ছিলেন বা আমরা তাদের জন্য আছি এখনো, তারা আমাদের বিরোধিতা করেন। তারা প্রবাসীদের, আপনি কল্পনা করেন উনি কিভাবে, উনার কতটা খুব প্রবাসীদের উপরে। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই উনার এত খুব কেন প্রবাসীদের উপরে। উনি বলছেন কি যে আমরা মার খাই, আমরা সবকিছু করি। আপনারা মার খান কেন? আপনাদেরকে মার খাই কেউ বলেছে? কারণ আপনারা অনেকে চুর, প্রতারক, বাটপার,
চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, টাকা পাচার করেন, ভোট চুরি করেন, কেন্দ্র দখল করেন, দুর্নীতি করেন, কথা দিয়ে কথা রাখেন, এই জন্য তো মার খান। প্রশ্ন হলো, আওয়ামী লীগের সময় কি যারা এই কাজগুলো করেছেন তারা মার খেয়েছেন? না, আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, ওটা ভিন্ন গল্প। আপনারা মার যাতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন না? ক্ষমতা তো 3 বার ছিলেন, কেন করলেন না তখন? কেন করলেন না? এটা কেন করলেন না যে 12 কাজ করলে মার খাবেন না? আপনি মার খান। প্রবাসীরা দেশ ছেড়ে বিদেশে যায় দেশের উন্নতির জন্য, তার পরিবারের উন্নতির জন্য। পরিবারের উন্নতি, তাহলে ওই বেকার যে যে মানুষ আছে তাকে আপনি কর্মসংস্থান দিতে পারলেন না, তার কর্মসংস্থানের টাকা চুরি করেন, আপনারা চুরি করে টাকা পাচার করেন। আপনি যে আপনার পরিবারের আপনি কিভাবে চলেন এটা আমি জানতে চাই আপনাকে। আপনার পরিবারের মানে ভরণ পোষণের আয় এবং ব্যয়ের সোর্সটা আমাদেরকে দেখান। আপনি কিভাবে, এখন তো আপনি প্রায় 20 বছর ধরে আপনি এমপি না, হাউ ডু ইউ সাপোর্ট ইউরসেলফ? এমপি ছিলেন, আপনার স্বামী ছিলেন, হারুন ভাই উনি ছিলেন, রাইট? আপনি কিভাবে করেন, মানে আপনার সংসারটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? আচ্ছা, গেল একটা জিনিস। তো আপনি বলছেন প্রবাসীরা আপনি রাজনীতি করেন, মার খান কেন? আপনাকে আমরা বলেছি রাজনীতি করার জন্য? বলেছি না? আপনি মনে করেন ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ইয়োরসেলফ, আপনি তো আপনার জন্য রাজনীতি করেন না? যদি নাই করতেন তাহলে রাজনীতি পেশা হতে পারে না। বেতন নিলেন, বেতন ফেরত দেন, বেতন ফেরত দেন। আপনি যে সুবিধা নিলেন, আপনি ফ্ল্যাট নিলেন, প্লট নিলেন, বেতন নিলেন, সরকারি সুবিধা নিলেন, গাড়ি নিলেন, আপনি নিলেন, আপনার স্বামী নিল, সবই নিল, দেন, ফেরত দেন, দিবেন ফেরত। যদি রাজনীতি এটা পেশা না হয়ে থাকে তাহলে এটা তো অবৈতনিক হওয়ার কথা, তাহলে আপনি ফেরত দেন। কেন দিবেন না? আপনি বলবেন আমি দেশের জন্য কাজ করি। ঠিক প্রবাসীরা একইভাবে কাজ করে, যদিও সে তার ব্যক্তি নিজেকে সাপোর্ট দেয়, ইভেনচুয়ালি এই টাকাটা, এই যে শাড়ি পরেছেন আপনি, যখন পড়তেন, গাড়ি আনতেন, ওই তার টাকায়। কারণ আপনারা $100 বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের কোন রাজনীতিবিদদের নেই, বরং এটা এই প্রবাসীদের পাঠানো টাকাটা কিভাবে এখান থেকে লুটপাট করে পাচার করা যায় সেটাই আপনারা করেছেন। আপনারা যে দলের হন না কেন, এই কাজটাই তো আপনারা করেছেন। আপনি মানে কি দলে বক্তব্য দেন এগুলা যে আমরা মার খাই? আপনারা মার খান কেন? মার না খাওয়ার এই পরিস্থিতি সৃষ্টি করে দিলেন না, করলেন না, কারণ ক্ষমতা থাকতে হবে। আর ক্ষমতায় রাজনীতি করে ক্ষমতায় যান, মিষ্টি খান, মধু খান, কে খায়? প্রবাসীরা খায় না, আপনারা খান। তখন মধু খাইতে তখন মনে থাকে না? মধু দিয়ে 20 বছর খেয়েছেন, 3 বার এমপি হয়েছেন, 2 বার এমপি হয়েছেন, খেয়েছেন, কাউকে শরিক করেছিলেন তখন? বরং যে কাজটা করা সে কাজটাই তো করেন নাই, খাবি খার টাকা মেরে খেয়েছেন। আপনার টাকা 1 টাকার, আপনার 100 টাকার প্রজেক্ট করেছেন 10,000 টাকা দিয়ে, এগুলো মনে নাই? সুবিধা নিবেন, সবকিছু করবেন, টাকা পাচার করবেন, বাড়ি বানাবেন, প্লট নিবেন, ফ্ল্যাট নিবেন, সবকিছু নিবেন, আর মামলা খাবেন না দুর্নীতি করার পরে, অপরাধ করার পরে? এটা তো হতে পারে না। দর্শক, একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনূস যদি চলে যান, যেতে পারেন, জুলাই সনদ যদি কার্যকরভাবে না দিতে পারেন তাহলে ইউনূস নিজেই চলে যেতে পারেন, কারো দাবি ছাড়াই। তো প্রফেসর ইউনূস যদি চলে যান, তারপরও জনগণের চূড়ান্ত বিজয় হবে। যে এমন না যে ইউনূস চলে গেলেন, অন্য কে আসলো, হাসিনার বিচার হবে কিনা, সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কার হবে কিনা, তা না, হবে এবং ভালোভাবেই হবে। এমনকি বিষয়টা এখন আমি সুখবর বলছি এ কারণে, এত সুন্দরভাবে এগোচ্ছে, পারিপার্শ্বিক ঘটনা এমন ভাবে ঘটছে, বিএনপি ক্ষমতা আসলেও হাসিনার বিচার হতে হবে। দেখেন, বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায়, কারণ বিএনপির ভোট ওই জামাত এনসিপিতে চলে যাচ্ছে। এখন বিএনপি কি করবে? এজন্য এখন আওয়ামী লীগের ভোট টানতে চায়। এটা অবাস্তব অ্যানালজি। আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিবে আর বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পারবে, এটা হাস্যকর। এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই, দেখেন না, ছাত্রদল সুযোগ পেলেই ছাত্রদল আওয়ামী লীগকে কিভাবে পিটায়। অতএব বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আন্তর্জাতিক কারণে, পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসবে নেক্সট ইলেকশন, ধরে নিলাম, হবে না কিন্তু ধরে নিলাম, বাংলাদেশের ইন্টারনাল যে সমীকরণ যা ঘটবে এবং ইন্টারন্যাশনাল যে রিয়ালিটি, এগুলো বিবেচনায় বিএনপি বাধ্য হবে হাসিনার বিচার করতে। এই ট্রাইব্যুনালের অধীনেই এই বিচার চলবে। ইকবাল করিম ভুইয়া পরবর্তী চিফ অ্যাডভাইজার হোক আর যেই হোক, মাহমুদুর রহমান হোক আর যেই হোক, পিনাকি ভট্টাচার্যরা এসে উপদেষ্টার দায়িত্ব নিক, হাসিনার বিচার হবেই, এটা কেউ ঠেকাতে পারবে না। হাসিনার আর কোনো রাস্তা থাকছে না। এখন ভারতের জন্য হাসিনা খুব বিব্রতকর এবং গলার কাটা হয়ে উঠছেন। বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করতো হাসিনা গণহত্যা করেছে, কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না, কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। তাহলে ভারত নিজেও বেকায়দা, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতি পড়ছে। অতএব এই পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার বিচার ঠেকানোর মতো মূল কারণে এমন কোন সরকার বাংলাদেশে আসতেই পারবে না যে হাসিনার বিচার করবে না, বরং ওর টিকে থাকার জন্য হাসিনার বিচার আরো দ্রুত করবে। বিপদে পড়লেই হাসিনার বিচারের গতি বাড়িয়ে দিবে, রায় কার্যকর করবে, বলবে যে দেখো আর কিছুতে না পারলেও এই যে বিচার করেছে, এই যে আওয়ামী লীগের অমুককে ফাঁসি দিয়েছি। তখন হাসিনা যে কাজটা করতো, জামাত নেতাদের ফাঁসি দিত এবং কিছু কিছু নেতার ফাঁসি রেখে দিত। যখনই দেশে কোনো অস্থিরতা তৈরি হতো অথবা আওয়ামী লীগের জন্য কোনো নেগেটিভ দিক তৈরি হতো যে না এরা এই জিনিসটা পারছে না, এটা একটা দুর্বলতা, তখনই একজনকে ফাঁসি দিয়ে জনগণ দৃষ্টি এদিকে ঘুরিয়ে দিত, বলতে যে এই দেখো ফাঁসি দিচ্ছে, তখন সবার দৃষ্টি থাকতো ফাঁসির দিকে।
এটা হাসিনা করতো। তো বাংলাদেশের যারাই ক্ষমতায় আসুক তারাও হাসিনার বিচার তো করবেই, আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দিবে এবং কিছু কিছু রেখে দিবে, বিপদে পড়লেই বলবে যে অমুকের ফাঁসি কালকে, জনগণ তখন ওইটা নিয়ে ব্যস্ত থাকবে। অতএব এই বিচার বন্ধ হবে এরকম কোনো রাস্তা নেই। তো বাংলাদেশের সংস্কার নিয়ে প্রশ্ন আছে, নির্বাচন কখন হবে কি এটা নিয়ে অনিশ্চয়তা আছে, কিন্তু হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। 2-4 জনের যে ফাঁসি হবে আওয়ামী লীগের, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নাকি এখনো মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশে? আওয়ামী লীগে মূলত চায় যে নির্বাচনটা কাল বিলম্ব হোক, যেন আরেকটা 1-11 সৃষ্টি হয়। আমরা যারা রাস্তাঘাটে থাকি, চায়ের দোকানে বসে রাজনীতিক আলাপ করি, আমরা কিন্তু ভিতরের খবর জানি না। ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে। আমরা সাধারণ জনগণ পাড়া মহল্লায় চায়ের দোকানে বলতেছি ইউনূস সাহেবে ভালো, উনিই থাকুক, কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এটা সাধারণ জনগণ যারা রাজনীতি করে না তারা ওই ন্যারেটিভটা বুঝতে চেষ্টা করতেছে না। ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে। নির্বাচিত গভর্নমেন্ট যদি ক্ষমতায় না আসে, দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো সেক্টর শৃঙ্খলার মধ্যে আসবে না। উনি একজন সম্মানী ব্যক্তি, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একজন প্রফেসর, সব ঠিক আছে, কিন্তু উনি যে খেলবেন, উনি বলছে উনি বড় মাঠের খেলোয়াড় ডক্টর ইউনূস সাহেব, কিন্তু উনাকে বল জুগিয়ে দেওয়ার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকার তো উপদেষ্টা পরিষদে নেই। আপনি দেখেন যে বর্তমান সাম্প্রতিক একজন বাংলাদেশের হাক্কানি আলেম তিনি বলেছেন ডক্টর ইউনূস যেভাবে ক্ষমতা এসেছে এটা নাকি নবী রাসূলের কায়দায় এসেছে। ভাই, অতিভক্তি সুরের লক্ষণ। 17 বছর বিএনপি ভোট অধিকারের জন্য শেখ হাসিনার সাথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এখন আপনারা বলতেছেন যে বালির ট্যাগ সরাইতে পারে নাই বিএনপি, খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই। আসলে শেখ হাসিনা তো চেঙ্গিস খানের মতো রাজনীতি করছে, একেবারে হিটলারের মতো। সেখানে তো কেউই হাসিনার সামনে দাঁড়াতে পারে না, কারণ প্রশাসন সরাসরি গুলি করছে পাখির মতো। এই জন্য হয়তো বিএনপি যারা করে তারা রাস্তায় দাঁড়াতে চেষ্টা করছে, কিন্তু তারা গুলির সামনে আপনি কতক্ষণ দাঁড়াবেন? কিন্তু 5 তারিখে যেটা হয়েছে সেটা তো একেবারে সকল আমজনতা মিলেই রাস্তায় নেমেছে, আমাদের কোমল মতো শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে। এবং যখন আমার সন্তান বা আমার ভাই চোখের সামনে গুলিবিদ্ধ হয়েছে তখন এটা সকলের হৃদয়ে আঘাত লাগছে, দেখে আমরা সবাই নামছি। না হলে কি শেখ হাসিনার পতন হইতো? এখন আপনারা যে নির্বাচন কাল বিলম্ব করতে চাচ্ছেন, ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানী ব্যক্তি, বিএনপি উনার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন আছে বিদায় উনি এখনো ভালো আছেন। যদি বিএনপি উনার কাছ থেকে সমর্থন ফিরিয়ে নেয় তাহলে তো উনি যেটা বলছেন যে আমি পদত্যাগ করতে পারি, তো তাহলে তো পদত্যাগ করবে, একটা অন্যরকম একটা 1-11 সৃষ্টি হয়ে যেতে পারে দেশে। তাহলে এটা চাচ্ছে এক ধরনের কুচক্রী মহল, দেশ বিরোধী স্বার্থন্বেষী মহল। তারা একটা বয়ান তৈরি করছে যে ডক্টর ইউনূস 5 বছর পর্যন্ত ক্ষমতায় থাকুক। নির্বাচিত গভর্নমেন্ট যদি ক্ষমতায় না আসে, দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো সেক্টর শৃঙ্খলার মধ্যে আসবে না। আপনি দেখেন আজকে বহির্বিশ্ব থেকে অনেকটাই আমরা দেখতেছি যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আন্তর্জাতিক ইয়েটা আমরা কমে যাচ্ছে। এখন অনেকে বলেন যে ডক্টর ইউনূস পশ্চিমা বিশ্বের কাছে শ্রেষ্ঠ মহানায়ক, তাহলে রোহিঙ্গা ইস্যুতে আমরা জানি যে রোহিঙ্গা প্রত্যাবর্তন হবে, আরো উল্টা নতুন রোহিঙ্গা ঢুকতেছে। তাহলে ডক্টর ইউনূস সাহেব কি করছেন? উনি একজন সম্মানী ব্যক্তি, তিনি একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একজন প্রফেসর, সব ঠিক আছে, কিন্তু উনি যে খেলবেন, উনি বলছে উনি বড় মাঠের খেলোয়াড় ডক্টর ইউনূস সাহেব, কিন্তু উনাকে বল জুগিয়ে দেওয়ার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকার তো উপদেষ্টা পরিষদে নেই। আপনি দেখেন যে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে যেসব উপদেষ্টা আছে এদের অনেকের বয়স 26-27 বছর ভাই, এরা ফিটার খাওয়া বাচ্চা 21 দিনের ভাই, এরা কি বুঝে দেশের ভাই? তো ডক্টর ইউনূস সাহেব উনি পদত্যাগের একটা গুঞ্জন নাহিদ ইসলামকে ডাকলেন, অথচ তিনি জামাতকে ডাকলেন না, বিএনপিকে ডাকলেন না। তার মানে কি এনসিপি কি ভাই? এনসিপি যে দলটা, এরা কি এখনো মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশে? আপনারা কেন ভাই বাস্তবতা বুঝেন না? আর আমাকে বলতেছেন আমি বিএনপি আওয়ামী লীগের দালালি করতেছি, বিএনপির দালালি করতেছি। ভাই, হয়তো একদিন বুঝতে পারবেন যে বাস্তবতা কোনটা। আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা যারা রাস্তাঘাটে থাকি, চায়ের দোকানে বসে রাজনীতিক আলাপ করি, আমরা কিন্তু ভিতরের খবর জানি না। ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে। আমরা সাধারণ জনগণ পাড়া মহল্লায় চায়ের দোকানে বলতেছি ইউনূস সাহেবে ভালো, উনিই থাকুক, কিন্তু আসলে যে ভিতরে কি হচ্ছে এটা সাধারণ জনগণ যারা রাজনীতি করে না তারা ওই ন্যারেটিভটা বুঝতে চেষ্টা করতেছেন না। ভিতরে আরেকটা ষড়যন্ত্র চলছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।